সাউন্ড শুনলাম মনে হলো। আচ্ছা, রেকর্ড শুরু হয়ে গেছে। সো উই ক্যান গেট ব্যাক টু হোয়াট উই ওয়ার স্টাডিং। আমরা হচ্ছে ওয়ার্ন করতেছিলাম, ঠিক আছে? ওকে, ওয়েট আ মিনিট। স্লাইড দেখা যাচ্ছে তো? জি ভাইয়া। জি ভাই দেখা আচ্ছা, যাচ্ছে। তো এটার কারণে কি হয়? নিউক্লিয়াসের একটা বিকৃতি দেখা যায়, ডিফরমেশন দেখা যায় নিউক্লিয়াসের। ওকে, এই ডিফরমেশনটাই হচ্ছে কি আমাদের পোলার আয়ন। পোলার আয়নটা বেসিক্যালি হয় কিসের জন্য? পোলার আয়নটা বেসিক্যালি হয় হচ্ছে আয়নিক বন্ধনে মৌলদ্বয়ের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য। ঠিক আছে? ইন অ্যান আয়নিক বন্ড, if the electronegativity the difference of the electronegativity is less then the polar ion occurs. কিরকম আমি জিনিসটা বুঝাই। ধরো আমরা সোডিয়াম ক্লোরাইড নিলাম, আর আমরা হাইড্রোজেন ক্লোরাইডটা নিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা হচ্ছে সোডিয়াম একটা ইলেকট্রোপজিটিভ বা তড়িৎ ধনাত্মক মৌল, আর ক্লোরিন হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল। এদের মধ্যে কি হয়? পিওর আয়নিক বন্ড তৈরি হয়, এবং এদের মধ্যে হচ্ছে দুইটা চার্জ চার্জিত প্রান্ত থাকে বা চার্জ এন্ড থাকে। ঠিক আছে, খুব সিম্পল। বাট এদের মধ্যে প্রবলেমটা কি? এদের মধ্যে হচ্ছে, আচ্ছা এটা পরে দেখি, HCl টা পরে দেখি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা দেখি। অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিষয়টাও সেম। অ্যালুমিনিয়াম ক্লোরাইডে হচ্ছে অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট, ক্লোরিন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এবং অ্যালুমিনিয়াম হচ্ছে মেটাল, ক্লোরিন হচ্ছে নন মেটাল। তো হিসাবে এদের মধ্যে হচ্ছে আয়নিক বন্ড তৈরি হওয়া উচিত। বাট প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হয় হচ্ছে এদের মধ্যকার তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য সেটা। সোডিয়াম আর ক্লোরাইডের তড়িৎ ঋণাত্মকতার যে ডিফারেন্স বা তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য বা ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা হচ্ছে অনেক বেশি। বাট অ্যালুমিনিয়াম এন্ড ক্লোরাইডের মধ্যে এই ডিফারেন্সটা হচ্ছে অনেক কম। ফলে কি হয়? ফলে দেখা যায় যে এইটার মধ্যে যে এরকম এন্ড হওয়া উচিত ছিল সেটা অনেকটাই রিডিউস হয়ে যায়, এবং দেখা যায় যে এদের মধ্যে এই যে চার্জের পরিমাণটা সেটা কমে যায়। এই চিহ্নটা দিয়ে আমি বুঝাচ্ছি পার্শিয়ালি, পার্শিয়াল সাইন। পার্শিয়াল মানে হচ্ছে আংশিক আর কি, ঠিক আছে? এই যে এই বিকৃতিটা দেখা যায় সহজভাবে বললে, এদের মধ্যে এই বিকৃতিটা দেখা যায়, পোলারায়নটা দেখা যায়। এটা আরো ভালোভাবে দেখা যায় যখন আমরা তোমার সমযোজী বন্ধন নিব। সমযোজী বন্ধনের মধ্যে ওই সেম জিনিসটা হয়। সমযোজী বন্ধনে হচ্ছে আমরা দেখেছি তড়িৎ ঋণাত্মকতা পড়ার সময় যে এরা হচ্ছে পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করতেছে। বাট যদি এদের মধ্যে একটা নির্দিষ্ট রেঞ্জের চেয়ে ডিফারেন্স বেশি হয়, তাহলে দেখা যায় যে ক্লোরিন এই শেয়ার্ড ইলেকট্রনকে নিজের দিকে বেশি অ্যাট্রাক্ট করে ধরে রাখে। এই যে ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন ক্লাউডকে ক্লোরিন হচ্ছে নিজের দিকে বেশি এনে রাখে। ফলে এদের মধ্যকার যে শেয়ারিংটা যেটা এরকম হওয়া উচিত ছিল সেটা এরকম না হয়ে দেখা যায় যে এরকম হয়ে যাচ্ছে। এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে। এরকম হলেই হচ্ছে পোলার আয়নটা হয়। সো আয়নিক যৌগের ক্ষেত্রে বা আয়নিক বন্ডিং এর জন্য পোলার আয়নটা তখন হবে যখন এই ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা একটু কম হবে। আর সমযোজী বন্ধনের জন্য তখন হবে যখন ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা একটু বেশি হবে। যেমন ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স যদি 0.05 এর চেয়ে বেশি হয়, তাইলে দেখা যায় যে এই অবস্থা হয়। আর আয়নিকের জন্য দেখা যায় এই ডিফারেন্সটা যদি 1.7 এর চেয়ে কম হয়, তাহলে দেখা যায় যে তোমার হচ্ছে এই পোলার আয়নটা দেখা যায়। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? ভাই আবার একটু বুঝাই দেন তো। চার একবার বলবো। জি কথা হচ্ছে যে এদের মধ্যে যখন ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা অনেক কম হয়, তখন হচ্ছে যে যেটা সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এই যে পজিটিভ আর নেগেটিভ এন্ডটা থাকা উচিত এটা ডিফর্ম হয়ে যায়। কিরকম? মানে অ্যালুমিনিয়ামের
কাছে কোনো ইলেকট্রন থাকার কথা না, আর ক্লোরিন একদম সম্পূর্ণ ইলেকট্রোনেগেটিভ থাকার কথা। বাট যখন দেখা যায় এই ডিফারেন্সটা কম হয়, তখন এই জিনিসটা ডিফর্ম করে। এই যে এরকম অবস্থায়, এইরকম অবস্থায় অ্যাটম গুলা ডিফর্ম করে। ডিফর্ম করার ফলে দেখা যায় যে এদের যে পোলার এন্ড, এগুলার হচ্ছে চার্জের ডেনসিটি কমে যায়। এটা হচ্ছে আয়নিক বন্ডের জন্য। আর সমযোজী বন্ধনের জন্য বিষয়টা উল্টা। যখন একটা সার্টেন রেঞ্জের চেয়ে আয়নিক বন্ডিংটা, সরি, ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা বেশি হয়, তখন দেখা যায় যে শেয়ার্ড ইলেকট্রনের যে ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন মেঘটা, যেটা একটা, যেটা ইলেকট্রন নেগেটিভ, সেটার দিকে চেপে থাকে। ফলে হচ্ছে এদের মধ্যে হচ্ছে পোলার এন্ড তৈরি হয়। ঠিক আছে? তো এই বিষয়টাই হচ্ছে বেসিক্যালি পোলার আয়ন। আচ্ছা, বাট মেইনলি আমরা যে পোলার আয়ন ক্যালকুলেট করব বা কনসিডার করব, সেটা বেসিক্যালি ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের বিকৃতি আর আয়নিক বন্ধনের জন্য আর কি বেশি কনসিডার করব। সো আয়নিক বন্ডের জন্য পোলার আয়ন হওয়াটা আসলে খারাপ, কারণ তাতে কি হয়, আয়নিক ধর্ম কমে যায়। যেমনটা আমি বললাম যে অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের মধ্যে সিগনিফিকেন্ট এরকম চার্জ এন্ড থাকা উচিত ছিল, বাট পোলার আয়ন হলে কি হয়, এই চার্জ ডেনসিটি গুলা কমে যায়। কমে যেয়ে অল্প পরিমাণ পজিটিভ থাকে এদিকে, অল্প পরিমাণ নেগেটিভ থাকে এদিকে, ফলে হচ্ছে আয়নিক প্রপার্টি গুলা কমে যায় আস্তে আস্তে। এটা হচ্ছে বেসিক্যালি পোলার আয়ন। আর একটু ভালো মতন আমরা পরের স্লাইড গুলোতে বুঝতে পারবো যদি একটু দেখি যে পোলার আয়ন কেন হয়, কিভাবে হয়। ঠিক আছে? আমাদের একজন সায়েন্টিস্ট আছেন যার নাম হচ্ছে ফাজান। এই বিজ্ঞানী ফাজান হচ্ছে আমাদেরকে পোলার আয়নের রুল গুলো শিখিয়েছেন। ঠিক আছে? সেটা কি, পোলার আয়ন ক্যাপ কখন হবে? পোলার আয়ন নির্ভর করে তিনটা জিনিসের উপর। একটা হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়নের চার্জ। আমরা এই টপিকটা পুরোটা শেষ করি, ঠিক আছে? তারপরে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে আসলে পোলার আয়নটা কি বুঝাচ্ছে। আচ্ছা, ক্যাটায়ন অ্যানায়নের চার্জের উপরে ডিপেন্ড করে, ক্যাটায়ন অ্যানায়নের সাইজের উপরে ডিপেন্ড করে, আর ক্যাটায়নের ইলেকট্রনিক কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে হচ্ছে পোলারাইজেশন রুলগুলা। কিভাবে একটু দেখি। ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশি হবে, পোলার আয়ন বেশি হবে। The charge of cation, if the charge of cation and anion increases, then polar ion will increase, বা polarization will be increased. ঠিক আছে? কিরকম, কিরকম দেখো, আবারও আমি যাই ওই এর ক্ষেত্রে, সোডিয়ামের ক্ষেত্রে যাই, আর ক্লোরিনের ক্ষেত্রে যাই, আর অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করি। ওকে, বিষয়টা কি দেখো। আচ্ছা, একটা জিনিস, আগের স্লাইডে একটা জিনিস দেখে আসো, এই স্লাইডটা একটু দরকার। যে কি হচ্ছে, ক্যাটায়ন হচ্ছে ইলেকট্রনের ডেনসিটিকে, অ্যানায়ন ইলেকট্রন ডেনসিটিকে নিজের দিকে আকর্ষণ করবে বেশি, আর নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে বেশি। এই দুইটা পয়েন্ট হচ্ছে আমরা এখন কনসিডার করব। দেখো কিভাবে। সোডিয়ামের চার্জ হচ্ছে +1, ক্লোরিনের হচ্ছে -1। অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে +3, ক্লোরিনের অবভিয়াসলি -1 × 3 এখানে। তো খেয়াল করে দেখো, অ্যালুমিনিয়ামের যেহেতু হায়ার চার্জ আছে, সো এ কি করবে, এর পজিটিভ চার্জ হাই থাকার কারণে কি হবে, এর যে ইলেকট্রন ডেনসিটি আছে তাকে বেশি অ্যাট্রাক্ট করবে। সো দেখা যাবে যে অ্যালুমিনিয়ামের থেকে ধরো ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন মেঘ বা ইলেকট্রনিক সিম্পলি থাকা উচিত এই ডিস্টেন্সে, বাট অ্যালুমিনিয়াম এটাকে অনেক টেনে 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 দেখা যাবে এইখানে নিয়ে এসে পড়তেছে, কারণ তার মধ্যে অতিরিক্ত পজিটিভ চার্জ আছে, যেটা ইলেকট্রনকে আকর্ষণ করতে সাহায্য করে। ইলেকট্রন যদি অ্যালুমিনিয়ামের এই চার্জের কাছে, পজিটিভ চার্জের কাছে চলে আসে, তাহলে পজিটিভ চার্জটা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে না? কি কমতে থাকবে না? আমাকে রিপ্লাই দিও। জি ভাইয়া। আচ্ছা, অ্যালুমিনিয়ামের পজিটিভ চার্জ, আচ্ছা, আর প্লাস ক্লোরিনের কাছ থেকে সে ইলেকট্রন, ধরো ক্লোরিনের কাছে ইলেকট্রন এরকম কাছাকাছি থাকা উচিত ছিল, বাট সেটাকে সে এই জায়গায় নিয়ে এসে পড়ছে, তাহলে ক্লোরিনের যে নেগেটিভিটি সেটাও কি কমে যাবে না? জি ভাইয়া। তাহলে অ্যালুমিনিয়ামেরও চার্জ ডেনসিটি কমে যাচ্ছে, ক্লোরিনেরও চার্জ ডেনসিটি কমে যাচ্ছে। সো টোটাল অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে আয়নিক
প্রপার্টি গুলা বা আয়নিক ধর্মগুলা, হ্যাঁ, বা আয়নিক বন্ধনের যেসব ধর্ম থাকা উচিত সেগুলো কমে যাবে না? জি ভাইয়া, তাহলে তো পোলার আয়ন বাড়বে। এক্স্যাক্টলি, এটাকে হচ্ছে পোলার আয়ন বলতেছি। বেসিক্যালি এই চার্জের ডেনসিটি গুলা কমে যাওয়াটাই আসলে পোলার আয়ন। ঠিক আছে, সো দেখা যায় যদি আমরা বয়লিং পয়েন্ট চিন্তা করি, দেখা যায় বয়লিং পয়েন্ট যদি চিন্তা করো তাহলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডেরটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের চেয়ে বেশি হবে। ঠিক আছে, নর্মালি আয়নিক কম্পাউন্ড গুলার বা আয়নিক যৌগগুলোর স্ফুটনাঙ্ক হচ্ছে অনেক বেশি হয়। ঠিক আছে, সো সোডিয়ামের তো দেখা যাবে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা অনেক কম। ইনফ্যাক্ট অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রপার্টি গুলো এমন যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে অনেক সময় দেখা যাবে যে সমযোজী যৌগ বা কোভ্যালেন্ট কম্পাউন্ড হিসেবে কনসিডার করা হবে অনেক ক্ষেত্রে, দেখবা। ঠিক আছে, সেখানে আরো কিছু কথা ছিল, কি লেখছে, পর্যায় সারণীর বাম থেকে ডানে ক্যাটায়নের চার্জ হচ্ছে বাড়তে থাকে, সো পোলার আয়নও বাড়তে থাকবে। এটা আমরা সবাই জানি। সোডিয়াম হচ্ছে +1, ম্যাগনেসিয়াম +2, অ্যালুমিনিয়াম +3, সিলিকন হচ্ছে +4। সো ক্যাটায়ন যদি কনসিডার করো, যতই পর্যায় সারণীর বাম থেকে ডানের দিকে সরতে থাকবো। কোনো বাংলা নাই, এটা বাংলা ইংলিশে দিন। বুঝি না, আবার কথাটা আসেনি তাসফিয়া। পোলার আয়নের কোনো বাংলা নেই, বাংলা ইংলিশ পোলারাইজেশন, দিন। পোলারাইজেশন হচ্ছে ইংলিশ, পোলারাইজেশন। আমি তো ও, অনেকবার বলছি পোলারাইজেশন ওয়ার্ডটা, পোলারাইজেশন হচ্ছে ইংলিশ আর পোলার আয়ন হচ্ছে বাংলা। এক মিনিট, সাইডে দেখি বানান ভুল করছি, দাঁড়াও একটু বানানটা ঠিক করে ফেলি। আচ্ছা, সো পোলারাইজেশন হচ্ছে এই কারণে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা বোঝা গেছে চার্জের উপরে কিভাবে পোলারাইজেশন ডিপেন্ড করবে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সেকেন্ডটা চিন্তা করি, ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজ। এনে কি হইছে, ক্যাটায়নের সাইজ যত ছোট হবে পোলার আয়ন তত বাড়বে, অ্যানায়নের সাইজ যত বড় হবে পোলার আয়ন তত বাড়বে। ঠিক আছে, Oops, এই আস্তে আস্তে। কিভাবে দেখো, কেন সেটাও দেখো। বিষয়টা আমি বলছি কি, যে ধরো এটা একটা ক্যাটায়ন, এক সেকেন্ড প্লিজ, ওকে, ধরো এটা একটা ক্যাটায়ন আর এটা একটা অ্যানায়ন। হুম, এখন আমি কি বলতেছি, ক্যাটায়নের যত আকার ছোট হবে, আচ্ছা ক্যাটায়নের আকার ছোট হইলে কি হবে, বা ইফ দ্য ক্যাটায়ন ইজ স্মলার ইন সাইজ, ওয়াই দ্য পোলারাইজেশন ইজ ইনক্রিজিং। কারণ হচ্ছে ক্যাটায়ন যত ছোট হবে, নিউক্লিয়াস থেকে তার যে আউটার মোস্ট শেল, সর্ববৈশ ইলেকট্রন স্তর, তার ডিস্টেন্সটা তত কম হবে। আর এই ডিস্টেন্সটা যতই কম হবে ততই নিউক্লিয়াস এই যে আমাদের নেগেটিভ চার্জ আছে বা ইলেকট্রন ডেন্সিটি আছে তাকে তত বেশি সে অ্যাট্রাক্ট করতে পারবে, ফলে পোলার আয়নটা বাড়বে। আবার যদি উল্টাটা হয় বা ক্যাটায়নের অ্যানায়নের জন্য চিন্তা করি, অ্যানায়নের যত সাইজ বড় হবে, ধরো একটা বিশাল সাইজের অ্যানায়ন এখানে আছে, অ্যানায়নের সাইজ বড় হওয়া মানে অ্যানায়নের যে ইলেকট্রন, লাস্ট শেলের যে শেয়ার্ড ইলেকট্রন হোক বা লাস্ট শেলের যে ইলেকট্রন গুলা, সেগুলা নিউক্লিয়াস থেকে বহুত দূরে আছে, দে আর ফার্দার অ্যাওয়ে ফ্রম নিউক্লিয়াস। সো এইটাকে কি করবে, এইটাকে ক্যাটায়নের জন্য অ্যাট্রাক্ট করা ইজিয়ার হবে যদি অ্যানায়নের আকারটা বড় হয়। সো অ্যানায়নের আকার যদি বড় হয়, অর ইফ দ্য anion is bigger and larger in size, then the outermost electron will be loosely bonded with nucleus, so the cations will attract them more. নিউক্লিয়াসের সাথে সবচেয়ে বাইরের যে অ্যানায়নের ইলেকট্রন থাকবে, বড় সাইজের অ্যানায়নে, সেটার হচ্ছে নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বল কম থাকবে, সো বাইরের যে কোনো ক্যাটায়নে সে তাকে সহজে আকর্ষণ করতে পারবে। আর ক্যাটায়ন যদি ছোট হয়, তাহলে কি হবে, নিউক্লিয়াসের সাথে এই যে ইলেকট্রন গুলা, এগুলা ডিস্টেন্স কম হবে এই নিউক্লিয়াসের সাথে, সো তারা ভালো মতো অ্যাট্রাক্টেড হবে ক্যাটায়ন দ্বারা, এবং ক্যাটায়ন অ্যানায়ন ইলেকট্রন মেঘকে যত বেশি টেনে ধরবে ততই হচ্ছে পোলারাইজেশন বাড়বে। The more the electron density of anion is attracted by cation,
দ্য পোলারাইজেশন ইনক্রিজেস। সো আকারের সাথে রিলেশনটা কি বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে বলো তো একটা জিনিস, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, এই দুইটার মধ্যে কার আয়নিক প্রপার্টি বেশি হবে? ক্যালসিয়াম ব্রোমাইড। ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, কেউ বলছে ব্রোমাইড, কেউ বলছে ক্লোরাইড, এই তো? ক্লোরাইড। না ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম ব্রোমাইড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ব্রোমাইড। আচ্ছা ঠিক আছে, আচ্ছা লাস্টে যে আনসার দিলা তাকে জিজ্ঞেস Second. করি তাহলে। হ্যাঁ ভাই, ক্যালসিয়াম ব্রোমাইড যে লাস্টে আনসার দিছো বা যেই আনসার দিছো, হ্যাঁ সে বলো ক্যালসিয়াম ব্রোমাইড মানে কেন হবে আমাকে একটু বলো, মানে আমরা এখানে যাতে বুঝতে পারি। হুম দুইটা যৌগের ক্ষেত্রে ক্যাটায়নটা হচ্ছে সেম, সো ক্যাটায়ন এখানে কোনো প্রভাব থাকবে না। বাট অ্যানায়ন, প্রথম যৌগ হচ্ছে ক্লোরিন, দ্বিতীয়টা হচ্ছে ব্রোমিন, ব্রোমাইড হুম আয়ন যেটা। তো ব্রোমাইড আয়ন হুম অ্যানায়নটা হচ্ছে বড়, যার ফলে পোলার আয়ন এখানে বেশি হবে। হুম সরি, পোলার আয়ন যদি বেশি হয় তাহলে এর ক্যাটায়ন কমে যাবে, মানে রাসায়নিক ধর্ম কমে যাবে হুম। আর ওটার বেড়ে যাবে। তো তোমার আচ্ছা, উত্তরের আপনি কি সাথে কি প্রশ্ন তোমার করলেন? তোমার উত্তরের সাথে তো তোমার ব্যাখ্যা মিললো না। আমি আচ্ছা, আমি জিজ্ঞেস ভাবছিলাম পোলার আয়ন। আমি জিজ্ঞেস করছি যে কোনটার আয়নিক ধর্ম বেশি। সো তাহলে সঠিক, ক্যালসিয়াম ক্লোরাইড। তোমার কথা অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, তোমার কথা অনুযায়ী। যে ক্যালসিয়াম ব্রোমাইড উত্তর দিছো, আচ্ছা, আর কেউ মানে আনসার জাস্টিফাই করতে হবে। যে ক্যালসিয়াম ক্লোরাইড বলছো তাকেও জাস্টিফাই করতে হবে, ব্রোমাইড বলছো যে সেও জাস্টিফাই করো। কেউ কেউ একজন আনসার দাও, আর কারো আনসার চেঞ্জ হইলে সেটাও আমারে বলো। কই কই, একজন বলো ক্যালসিয়াম ক্লোরাইড কেন হবে? তো তাহলে কারণ এখানে হচ্ছে ক্যাটায়ন তো সেম হইতেছে, আর জি, অ্যানায়ন হচ্ছে, অ্যানায়নের মান যত কম হবে পোলার আয়ন তত বাড়বে। তো এখানে আম, ক্লোরিন আর ব্রোমিনের থেকে তো ক্লোরিনের অ্যানায়নটাই কম, ছোট, হ্যাঁ। এর জন্য তো পোলার আয়ন বেশি হবে না কম হবে? আম, কম এই যে বেশি লেখাই হবে, তো আছে পাশে। বেশি হবে। এই অ্যানায়নের আকার বড় হইলে পোলার আয়ন বেশি হবে। আমি তো আকার বলতেছি না, আমি তো আয়নিক ধর্ম যেটা সেটা বলতেছি। হ্যাঁ, আয়নিক ধর্ম কার বেশি সেটা বলো। এখানে আয়নিক ক্যালসিয়াম ধর্ম, ক্লোরাইডের না? হ্যাঁ ক্যালসিয়াম ক্লোরাইডে আয়নিক ধর্ম বেশি। আচ্ছা ঠিক আছে, আমি এবার ঠিক মতো ব্যাখ্যা করি। দেখো, ক্যাটায়ন সেম, সো ক্যাটায়ন হচ্ছে ক্যান্সেল আউট। অ্যানায়ন নিয়ে আমরা চিন্তা করব। অ্যানায়নের সাইজ যত বেশি হবে, পোলার আয়ন উইল বি মোর। ওকে, তো এখানে অ্যানায়নের সাইজ যদি আমরা চিন্তা করি, ক্লোরিনের অ্যানায়নের সাইজ ব্রোমিনের চেয়ে অবশ্যই কম, বা ব্রোমাইডের চেয়ে ক্লোরাইড কম, ছোট। সো ক্লোরাইড যে কম্পাউন্ড, সেই ক্লোরাইড কম্পাউন্ডে পোলার আয়ন হচ্ছে কম, তাই এইটা আয়নিক প্রপার্টি হচ্ছে বেশি হবে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? আনসার দাও আমাকে যারা মানে বুঝে। ভাইয়া, ক্লিয়ার। ওকে ঠিক আছে, বলতে কি একটু পেচ লাগাই ফেলতেছিলা, সমস্যা নেই। আচ্ছা, এরপরে কি বলছি তাহলে, পর্যায় সারণীর বাম থেকে যদি ডানে যাই, ক্যাটায়নের সাইজটা হচ্ছে কমে, আর পর্যায় সারণীর ডান থেকে বামে গেলে অ্যানায়নের আকারটা হচ্ছে বাড়ে, সো পোলার আয়নও বাড়ে। সো এখানে কাহিনীটা কি হলো দেখো, পর্যায় সারণীর বাম থেকে যদি ডানে যাই, ক্যাটায়ন ছোট হইতে থাকবে আস্তে আস্তে, ক্যাটায়নের জন্য এটা, সেক্ষেত্রে পোলার আয়ন বেশি হবে। আর অ্যানায়নের জন্য কিন্তু ডান থেকে বামে অ্যানায়নের সাইজটা বাড়বে, সো পোলার আয়ন বাড়বে। কথাটা বুঝতে পারছো? সো আমরা যদি একটা পিরিয়ড দেখি, দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এটার জন্য যদি চিন্তা করি, আমাদের ক্যাটায়নের জন্য নিয়মটা কিন্তু অ্যানায়নের থেকে আলাদা। ক্যাটায়ন, ফর ক্যাটায়ন উই উইল মুভ ফ্রম লেফট টু রাইট, the size and the polar ion will increase। কারণ কি? কারণ হচ্ছে এদিক যত লেফট থেকে রাইটে যাবে এদের সাইজ ছোট হবে। আর যদি অ্যানায়ন গুলাকে ক্যালকুলেট করি, অ্যানায়নের যদি ইফ উই মুভ লেফট
সরি রাইট টু লেফট, তাইলে হচ্ছে পোলার আয়ন বাড়বে। ঠিক আছে, কারণ কি এই দিক থেকে এইদিকে গেলে অ্যাটমিক সাইজ গুলা বড়, এই যে ফসফরাস সালফারের চেয়ে বড়, সালফার ক্লোরিনের চেয়ে বড়। ঠিক আছে, সো অ্যানায়নের জন্য এক ধরনের বৈশিষ্ট্য, ক্যাটায়নের জন্য ঠিক তার অপোজিট বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। বুঝছো? এটা বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, কারো কোনো না না কি বলে, কারো কোনো প্রবলেম হইলে আমাকে অবশ্যই বলবা। আচ্ছা, লাস্ট হচ্ছে কি, ইলেকট্রন। ইলেকট্রনের কনফিগারেশন, আচ্ছা সেটা কি বলছে? ইলেকট্রন কনফিগারেশনের ক্ষেত্রে কি হচ্ছে, খুব সিম্পল একটা রুল, এই ধরনের ইলেকট্রন কনফিগারেশন হলে এটার চেয়ে পোলার আয়ন বেশি হবে। মানে হচ্ছে আমাদের যেসব ক্যাটায়নের ইলেকট্রন কনফিগারেশনে ডি অরবিটাল থাকবে, তারা হচ্ছে বেশি পোলারাইজেশন শো করবে। যাদের ডি অরবিটাল থাকবে না, তাদের হচ্ছে তাদের তুলনায়, ওকে। তো যাদের হচ্ছে যেসব ক্যাটায়নের, হ্যাঁ যে রেসপন্ড করছিল, থ্যাংক ইউ, যেসব ক্যাটায়নের হচ্ছে ডি অরবিটালে ইলেকট্রন থাকবে, তারা হচ্ছে কি শো করবে, পোলার আয়ন বেশি শো করবে কম্পেয়ার টু যাদের ডি অরবিটালে ইলেকট্রন নাই। ওকে, জি ভাইয়া। এই হচ্ছে আমাদের পোলারাইজেশনের বিষয়টা। আচ্ছা, এখন তোমাদেরকে একটা কাজ ভাই দিব যদি বলছিলাম। হ্যাঁ ভাই, কি সরি? এই কারণটা যদি একটু বিশ্লেষণ করতে, ডি অরবিটালে থাকলে কেন মানে বেশি পোলার আয়নটা দেখায়, পোলার আয়নটা কেন হয় বেশি? ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা দেখো, কারণগুলো আগে অলরেডি বিশ্লেষণ করেই দিছি আগের ইগুলাতে, তারপরও বলি। দেখো কাহিনীটা কি, কাহিনীটা হচ্ছে ডি অরবিটালে ইলেকট্রন আছে যখন, তার মানে হচ্ছে বেশ কয়েকটা কিছু জিনিস হয়। এক নাম্বার হচ্ছে যদি এইরকম ইলেকট্রন বিন্যাস থাকে, আর এরকম ইলেকট্রন বিন্যাস যদি কম্পেয়ার করো, তাহলে বুঝাই যাচ্ছে যে এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে সাইজে বড়, মানে তোমার এই ইলেকট্রন বিন্যাসের জন্য ক্যাটায়নের সাইজটা হচ্ছে ছোট হবে এটার তুলনায়। ঠিক আছে, আচ্ছা মনে হচ্ছে যে শেল এখানে অনেকগুলা, আসলে বিষয়টা তা না। দেখা যাবে যে এইটা হবে হচ্ছে, দেখা যাবে 4s2 4p6 এরকম হয়তো হইতে পারে, বা 4p সামথিং হইলো, ধরো 4p1, এইটা এইটা হইলে দেখা যাবে যে তোমার এরকম হচ্ছে যে 3s2 3p, তারপরে হচ্ছে 3d, 3d তে থাকলে 4s অবশ্য থাকতে পারে, না থাকলে না, না না থাকলে কি থাকবে, তাই না? তো দেখা যাচ্ছে যে এইটার যে সাইজটা হবে বা এটার যে অ্যাটমিক নাম্বারটা হবে, সেটা হচ্ছে বেশি হবে এটার তুলনায়। আমার কথাটা কি বুঝতে পারতেছো? আমি আবার বুঝাই, দেখো। যে বুঝতে পারছি এই বিষয়টা। আচ্ছা, তাও আমি আরেকবার ব্যাখ্যা করি, যেহেতু ব্যাখ্যা করতে শুরুই করছি। আই এম সরি। আচ্ছা দেখো, এইটার ইলেকট্রনিক কনফিগারেশনটা আর এটার ইলেকট্রনিক কনফিগারেশন গুলো যদি কম্পেয়ার করো, তাইলে যেটা হবে, দেখো এইটাতে অলরেডি বোঝা যাচ্ছে যে অ্যাটমিক নাম্বার হাই। এটার অ্যাটমিক নাম্বার যেহেতু হাই, সো এটার ইলেকট্রনিক সাইজ হচ্ছে, ইলেকট্রনিক বলে অ্যাটমিক সাইজ হচ্ছে কম হবে, মানে এটা ছোট আকৃতির হবে, এক নাম্বার। দুই নাম্বার কথা, যাদের ডি অরবিটালের মধ্যে হচ্ছে তোমার ইলেকট্রন থাকে, ওদের সাধারণত ক্যাটায়ন গুলার যে চার্জ সেগুলো বেশি হয়, যেমন আয়রনের আছে 3+, হ্যাঁ, ম্যাঙ্গানিজের আছে 4+। সো হাই একে দেখতেছি কি, এদের অ্যাটমিক সাইজও, আবার এদের যে ইলেকট্রন মানে তোমার এদের যে চার্জ, সেগুলোও বেশি হইতে থাকে, চান্স চান্স বেশি থাকে। তাহলে দেখো আমাদের এই রুল অনুযায়ী, দেখো চার্জ যত বেশি হবে পোলার আয়ন বাড়বে, আবার সাইজ যত ছোট হবে পোলার আয়ন বাড়বে। সো এই দুইটাকেই হচ্ছে এই যে আমাদের ডি যুক্ত, যে ডি অরবিটাল যুক্ত যে ইলেকট্রনিক কনফিগারেশন, সে সাপোর্ট করতেছে। ফলে দেখা যাবে এই ক্ষেত্রে হচ্ছে পোলারাইজেশন বেশি হবে। বুঝতে পেরেছো? তো এটা আলাদাভাবে দেওয়ার কি দরকার ছিল?
ওগুলোর সাথে। আলাদাভাবে দেওয়ার এই জন্য দরকার যে অনেক সময় হতে পারে যে এই প্রপার্টি গুলো অনেক কাছাকাছি হয়ে যাচ্ছে। ধরো অ্যানায়ন ক্যাটায়নের চার্জটা আহামরি বড় ছোট না, মানে ধরো দুইটা এলিমেন্টের খুব কাছাকাছি সাইজের, আবার দেখা যাচ্ছে যে তাদের চার্জও কাছাকাছি। সেই ক্ষেত্রে যেটার দেখবে ইলেকট্রন বিন্যাস এইটা থাকবে, সেইটা হচ্ছে বেশি পোলার আয়ন শো করে ন্যাচারালি। এই কারণে হচ্ছে এইটা হচ্ছে তোমার আলাদা করে দেয়া, এই আর কিছুই না। ভাইয়া এখানে ডি অরবিটালে কি সবসময় 10 ইলেকট্রনসই না থাকবে? না 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 না, এটা বুঝানো হয়েছে যে ক্যাপাসিটি 10টা সম্ভব, সবসময় 10 থাকবে, ইটস নট নেসেসারি। ওকে, একটা ভালো কোয়েশ্চেন, আমি চাচ্ছিলাম এটা কেউ না কেউ আস্ক করো। সবাই বুঝিসি? জি ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন সামনের দিকে যাই। আচ্ছা, তোমাদেরকে আমি চাচ্ছি যে ছোটখাটো একটা কাজ দিই, এই কাজগুলো বুঝতে পারবো যে তোমাদের পড়াশোনার কি অবস্থা। ঠিক আছে, কি কাজ দেয়া যায় তোমরা নিজেরা বলো তো, নিজেদের কোনো সাজেশন আছে যে ভাই আমাদেরকে এইরকম একটা এইচডব্লিউ দেন, শুনি তো। ভাইয়া কয়েকটা মৌল দিয়ে দেন, কোনটার পোলারাইজেশন বেশি কোনটার কম সেটা আমরা বের করি। আচ্ছা ঠিক আছে, তারপর এই যা যা পড়াইছি এতদিন, শুধু আজকের টপিক না, এতদিনের মধ্যে যা যা পড়াইছি এরকম যে কোনো টপিকের মধ্যে যদি ভাইয়া তোমরা কার কিছু। আয়নীকরণ শক্তি বেশি, এগুলা ইলেকট্রন আসক্তি। আচ্ছা, গুড, থ্যাংক ইউ ফর ইউর সাজেশন। আর কেউ? আর কারো কিছু? হ্যাঁ বলো। ভাই আপনার ইচ্ছা মতো দেন, আমরা প্র্যাকটিস করি। আরে ঠিক আছে, আমার ইচ্ছা মতো তো দিব, আমার ইচ্ছা মতোই তো দিব। তাও যদি তোমাদের থেকে ভালো কোনো সাজেশন আমি পাই তাহলে তো আর খারাপ হয় না, সেই ভাইয়া জন্যই যেগুলো জিজ্ঞেস আপনার করলাম মনে করছে আমরা তোমাদেরকে। পারবো না, ঠিক আছে? আমি ভাই যদি যেগুলো এমন কিছু আপনার দিই মনে যেটা করছে তোমরা ওগুলা দেন, তাহলে পারবা না, প্র্যাকটিস হবে। হ্যাঁ ওইরকম টাইপের। তোমাদেরকে যদি এমন কিছু দিই যেগুলো তোমরা পারবা না, তাহলে দিয়ে তো লাভ নাই, সেটা তো না কোনো তাহলে আমাদের লাভ শিখতে হইলো না। পারবো। এমন কিছু দিতে হবে যাতে তোমরা পড়াশোনা করে করে পারো আর কি, তাই না? ওই তো ওইটাই, বেশিক্ষণ চিন্তা করতে হবে ওইরকম টাইপের ক্রিটিক্যাল যেগুলো। ক্রিটিক্যাল না, তোমাদের স্ট্যান্ডার্ডই কিছু একটা দিব, বাট হ্যাঁ যাতে তোমাদের কাজ করার সুযোগ থাকে এরকম কিছুই দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, তার আগে আরো কিছু ছোটখাটো জিনিস পড়তে থাকি, পরে তারপরে বলতেছি তোমাদেরকে আমি কি দিতে পারি। আচ্ছা দেখো, আমরা আজকে বন্ড পড়া শুরু করব, ঠিক আছে? বন্ধন আর কি, রাসায়নিক বন্ধন নিয়ে আজকে আমরা পড়াশোনা শুরু করব। তো রাসায়নিক বন্ধন তোমাদের কে আমি বেসিক্যালি যেখান থেকে পড়াবো সেটা হচ্ছে আমাদের সময় 2012, 13, 14 ব্যাচে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিল তাদের সময় যে বইটা ছিল, সেই বইটা ছিল খুব রিসোর্সফুল, খুব সুন্দর ডিটেইল করে অনেক কিছু দেয়া আছে। আমি তোমাদেরকে সেই বইটা থেকে আস্তে আস্তে বন্ডিং পড়ানো শুরু করব। আচ্ছা, তার আগে তোমাদের কাছে আমি জানতে চাই, তোমরা অবশ্যই যখন ইয়েতে ছিলা, কি বলে, এসএসসি লেভেলে ছিলা, তখন বন্ডটা পড়ছো, রাসায়নিক বন্ধন সম্পর্কে পড়ছো। তো তোমাদের মনে আছে রাসায়নিক বন্ধন কয় ধরনের ছিল? জি ভাইয়া। ধরনের কয় ধরনের ছিল? আয়নিক বন্ধন, ধাতব দুই। বন্ধন, 3 ধরনের ছিল এসএসসি লেভেল পর্যন্ত। আচ্ছা, কথা শুরু করছিলা নামগুলা বলা, কথা আয়নিক বন্ধন, ধাতব বন্ধন এইটুকু বলছো, আর আরো মনে হয় বলতে চাচ্ছিলা, বলো। কোভ্যালেন্ট আচ্ছা, আয়নিক আমাদের এক্স্যাক্টলি কোভ্যালেন্ট, আয়নিক এন্ড মেটালিক, এই তিনটা হচ্ছে আমরা কোন লেভেলে পড়েছি? এসএসসি লেভেলে পড়েছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা আরো দুই একটা এক্সট্রা বন্ড পড়বো, সেটা আমরা পরে দেখব। হ্যাঁ, একটা আচ্ছা, কি সমযোজী তোমাদের বন্ধন। হ্যাঁ আরো দুইটা যে এক্সট্রা পড়বো, এটা একটা নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন, আরেকটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। সন্নিবেশ বন্ধন আরেকটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, এগুলো হচ্ছে আমরা এক্সট্রা পড়বো।
আচ্ছা, সন্নিবেশ বন্ধনের ইংলিশ হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড, আর হাইড্রোজেন বন্ড তো হাইড্রোজেন বন্ড। এই হচ্ছে আমরা 5টা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের স্ক্রিন শেয়ার করি। আমাদের আয়নিক বন্ডে কি হয়, এটা ক্যাটায়ন আসে, এটা অ্যানায়ন আসে, তাদের মধ্যে একটা কি হয়, আকর্ষণ বিকর্ষণ হয়, এটাই তো আছে নাকি লোকজন? জি ভাইয়া। আমি আসি তো, আমার জি কথা ভাইয়া। শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ ভাইয়া আছি তো। হ্যাঁ, আমি হচ্ছে কি আজকে এক জায়গায় হচ্ছে এই মানে আয়নিক বন্ধন কিভাবে তৈরি হয় সেটা দেখলাম, তোমাদেরকেও দেখাই। আমার এই জিনিসটা দেখে মজা লাগছে, যেভাবে আয়নিক বন্ধন আসলে তৈরি হয়। দেখো, তোমরা সবাই আশা করি এই জিনিসটা দেখছো কোনো না কোনো সময় লাইফে। দেখো এই যে, দেখছো কি সুন্দর আকর্ষণ হয় ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে। জি ভাইয়া। হ্যাঁ, ঠিক এভাবেই হচ্ছে আয়নিক বন্ধনটা তৈরি হয়, ক্যাটায়ন আর অ্যানায়ন একজন একজনের কাছে চলে আসে। ঠিক আছে, তো এই জিনিসটাই আমরা একটু এখন পড়াশোনা করার মাধ্যমে দেখি কিভাবে আসে। তার আগে যেটা আমাদেরকে জানতে হবে, এটা হচ্ছে বন্ধন কেন তৈরি হয়, রাসায়নিক বন্ধনে বন্ধন কেন তৈরি হয়, এইটা হচ্ছে আমরা প্রথমে জানবো। আমি জানি না, এটা তোমরা ছোটবেলায় পড়ার কথা। তো বন্ধন তৈরির মেইন কারণ হচ্ছে স্টেবিলিটি। ঠিক আছে, এই যে এইখানে দেখো একটা কথা লেখছে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভে মৌলসমূহের প্রবণতা, বা the tendency of the elements to achieve the electronic configuration of noble gases। এটা হচ্ছে একটা কথা। আরেকটা কি, মৌলসমূহের অধিকতর স্থায়িত্ব লাভের জন্য, টু অ্যাচিভ মোর স্টেবিলিটি। এই দুইটা রিজন হচ্ছে যেই রিজনে হচ্ছে বন্ডগুলা তৈরি হয়। আচ্ছা, আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস বলে, নিষ্ক্রিয় গ্যাসকে নিষ্ক্রিয় বলি কেন? কারণ ওরা স্থির থাকতে পছন্দ করে আর অন্যদের সাথে বিক্রিয়া করে না। হ্যাঁ, কারণ ওরা স্থির থাকে এবং অন্যদের সাথে রিয়াকশন করে না, রাইট। বাট ওয়াই ডোন্ট দে রিয়াক্ট উইথ এনি আদার এলিমেন্ট? কারণটা কি তাদের রিয়াক্ট না করার? ইলেকট্রন বিন্যাস মানে শেষ সর্বশেষ পর্যন্ত শক্তি ওদের অষ্টকপূর্ণ থাকে। এর জন্য আর আচ্ছা, কি। দুইজনের কথাই আমি শুনতে পাইছি, থ্যাংক ইউ। হ্যাঁ, কথা হচ্ছে যে এদের অষ্টক পূর্ণতা, যেমন এই যে এই 5টা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন যদি তোমরা দেখতে পাও, দেখো এদের সবার লাস্টে 8টা ইলেকট্রন ফিল আপ আছে। আর হিলিয়ামের যেটা ফ্যাক্ট, সেটা হচ্ছে হিলিয়ামের 2টা ইলেকট্রনই এস অরবিটালে পসিবল, সে 2টা দিয়েই তার এস অরবিটালটা ফিল আপ আছে। এবং কেমিস্ট্রিতে যেসব এলিমেন্টের হচ্ছে লাস্ট শেলে 8টা ইলেকট্রন থাকে, তাদেরকে হচ্ছে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনের অধিকারী বলে, মানে তাদেরকে স্টেবল বলা হয়। তো এই অষ্টক পূর্ণতা বা এই অষ্টক ইলেকট্রন বিন্যাস লাভ করাই হচ্ছে কেমিস্ট্রিতে যেসব এলিমেন্ট আছে তাদের মূল লক্ষ্য। হ্যাঁ, এবং এইটা করার জন্যই হচ্ছে ওরা বিভিন্ন ধরনের বন্ধনে অংশগ্রহণ করে। ঠিক আছে, যত ধরনের বন্ধন তৈরি হয় তার মেইন টার্গেট হচ্ছে কিভাবে সে এই 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 অষ্টকপূর্ণ ইলেকট্রন বিন্যাস লাভ করবে। হাউ উইল ইট অ্যাচিভ ফুলফিলড or a complete octet। ঠিক আছে, এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস বা বন্ধন গঠনের মেইন রিজন। এখান থেকেই হচ্ছে আমাদের কেমিক্যাল বন্ডিং এর যত ডিসকাশন সবকিছু আসছে। আচ্ছা, এখন হচ্ছে এই যে আমরা যোজনী বা ভ্যালেন্স পড়ছিলাম, ভ্যালেন্সে আমরা পড়ছিলাম যে আমাদের ভ্যালেন্স আয়দার লাস্ট শেলের ইলেকট্রনে যত থাকে তত হয়। হ্যাঁ, যেমন মেটালের জন্য এগুলা হচ্ছে ভ্যালেন্স হয়। আর নয়তো লাস্ট শেলের ইলেকট্রনে যা থাকে সেগুলা যদি মাইনাস করো, তাহলে হচ্ছে 8 থেকে মাইনাস করো, তাহলে হচ্ছে তোমার ভ্যালেন্স পাওয়া যায়। তো 8 থেকে কেন মাইনাস করা হচ্ছে তার রিজনটা তাহলে আমরা এখন বুঝতে পারছি। কারণ হচ্ছে 8 লাস্ট শেলে 8টা ইলেকট্রন ফুলফিল করার জন্য ওদের যে মানে যা ওরা করতে পারে সেটাই হচ্ছে ওরা ওদের ব্যালেন্স হিসেবে কাজ করবে আসলে। এবং আয়নিক বন্ড ফরমেশনে এই জিনিসটাই হয়। ঠিক আছে, আমি খুব সহজভাবে তোমাদের একটা ধারণা দিই। কি হয়
ধরো সোডিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন আমরা খেয়াল করি, সোডিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 281। আচ্ছা, এখন যদি সোডিয়ামের টেন্ডেন্সি কি থাকবে, সে তার সবচেয়ে নিয়ারেস্ট কাছের সবচেয়ে যে নোবেল গ্যাস থাকবে সেটার ইলেকট্রনিক কনফিগারেশন সে অ্যাচিভ করতে চাবে। সবচেয়ে কাছে কে আছে সোডিয়ামের নিষ্ক্রিয় গ্যাসদের মধ্যে, বলতে পারো? নিয়ন, এক্স্যাক্টলি। এই নিয়নের হচ্ছে যেটা কনফিগারেশন সেটা হচ্ছে 28। তাহলে সোডিয়াম কি নিয়ন? করতে পারে? হ্যাঁ আপু, নিয়ন। তাহলে সোডিয়াম কি করতে পারে? ই ক্যান রিলিজ ওয়ান অফ হিজ ইলেকট্রনস, এবং সেটা রিলিজ করে দিলে সে হচ্ছে একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আর্ন করে ফেললো। আবার যদি আমরা চিন্তা করি ফ্লোরিনের কথা, ফ্লোরিনের হচ্ছে 27। তো ফ্লোরিন যদি নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন বা অ্যাচিভ করতে চায়, তাহলে ফ্লোরিন যে সিম্পলি একটা ইলেকট্রন একসেপ্ট করে সেটা হয়ে যাবে। এখন এইরকম পরিস্থিতি হওয়ার পরে কি দেখা যাচ্ছে, এইখানে একটা পজিটিভ আয়ন আছে, এখানে একটা নেগেটিভ আয়ন আছে। এই পজিটিভ নেগেটিভ আয়নের মধ্যে হচ্ছে পাওয়ারফুল অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, এবং এই পাওয়ারফুল অ্যাট্রাকশন ফোর্স কাজ করার ফলে এরা হচ্ছে একটা বন্ড তৈরি করবে এবং একটা এলিমেন্ট কম্পাউন্ড তৈরি করবে, যেটাকে আমরা বলবো আয়নিক কম্পাউন্ড, আর যার বন্ডের নাম হবে আয়নিক বন্ড। সো আয়নিক বন্ধনটা শুধুমাত্র একটা সহজভাবে একটা কি তড়িৎ আকর্ষণ বল। আয়নিক বন্ড ইজ সিম্পলি অ্যান এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রিক অ্যাট্রাকশন ফোর্স আর কি, এদের মধ্যে কাজ করে আর কি। ঠিক আছে, এই হচ্ছে আয়নিক বন্ডের একদম মানে বেসিক কথা, যেটা ছোটবেলায় তোমরা পড়ছো। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সামনের ক্লাসে আমরা আরো ডিটেল পড়বো। এখন তোমাদেরকে ছোটখাটো কিছু কাজ দিই, হ্যাঁ, এই জায়গায় দেওয়ার চেষ্টা করি। আমরা যে পোলার আয়ন পড়ছি না, এখন তোমাদেরকে দু একটা এলিমেন্ট দিই, তোমরা এদের কোনটার পোলার আয়ন কিরকম হবে এটা বের করে আনবা। কি করবা তোমরা? আচ্ছা, সোডিয়ামের সাথে হ্যালোজেন গ্রুপের, না সোডিয়ামের দরকার নেই, তোমরা হচ্ছে ইয়ে নাও, ম্যাগনেসিয়ামের সাথে হ্যালোজেন গ্রুপের, ঠিক আছে, হ্যালোজেন গ্রুপে কে কে আছে তাদের হচ্ছে তোমরা পোলার আয়নের ক্রমটা নেক্সট দিন কি করবা আমি তোমাদেরকে বলি, এমন ভাবে মানে খাতায় লিখবা যে তুমি হচ্ছে যদি তোমার নোটটা কেউ পড়ে যাতে সে কিছু না বুঝলেও বুঝে ফেলে যে আসলে কাহিনীটা কি হচ্ছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে তোমরা খাতায় লিখতে পারো বা এরকম সফট কপি মানে ডিজিটালাইজ করেও লিখতে পারো, বা আমার মতো স্লাইড বানাইতে পারো আরো সুন্দর করে। আমারটা তো খুব বেখাপ্পা ধরনের স্লাইড, মানে যেভাবে ভালো লাগে, ঠিক আছে। এটার আনসারটা জাস্ট লিখবা যে এই ম্যাগনেসিয়ামের সাথে হ্যালোজেন গ্রুপের মধ্যে যদি পোলারাইজেশনটা হয় তাহলে কোনটার মধ্যে বেশি হবে, কোনটার মধ্যে কম হবে, ঠিক আছে। খাতায় লিখো, ওয়ার্ড ফাইলে লিখো, তারপরে বা তুমি স্লাইড বানাও, মানে যা খুশি তোমার নিজের যেভাবে সুন্দর করে সাবমিট করতে ইচ্ছা করে, ঠিক আছে। এমন ভাবে যাতে আনসারটা করবা যাতে অন্য কেউ দেখলে বুঝতে পারে আচ্ছা পোলারাইজেশনটা এই জিনিস এবং এই জিনিস এই কারণে এরকম এরকম হয়েছে, ঠিক আছে। আর আমি হচ্ছে আজকে বা খুব অ্যাটমোস্ট কালকের মধ্যে সবগুলা স্লাইড তোমাদেরকে আপলোড করে দিব ড্রাইভে, এবং এমএসএফ পেজে থেকে তোমরা স্লাইড গুলা কালেক্ট করে নিতে পারবা ইনশাল্লাহ। তো স্লাইড গুলা দেখেও তোমরা কাজ করতে পারো। ওকে, জি। ড্রাইভ গুলা কি কোথায় দিবেন? গ্রুপ থিয়েটারে থাকবে অ্যাপে? আমার মনে হয় ওইখানে থাকবে। আমি অ্যাপেই হচ্ছে দিবে। এমএসএফ এর যে গ্রুপে তাদেরকে পাঠাই দিব, তোমরা এমএসএফ এ মেসেজ দিবা, ওরাই তোমাকে সাপ্লাই দিবে যে কোথায় আছে। ওকে, ওকে ওকে। ঠিক আছে। আমি হচ্ছে তোমাদের টেলিগ্রাম গ্রুপ আছে না, আমি জানাই দিব টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তারপরে হচ্ছে আমি তোমাদেরকে ইনফর্ম করবো যে আমি স্লাইডটা আপলোড দিছি, এই সেই, ঠিক আছে, সমস্যা নেই।
তারপরে কই পাবা সেটা তোমরা পেজে একটু কষ্ট করে নক দিবা, ঠিক আছে? জি। আচ্ছা, আর আমার কেন জানি মনে হচ্ছে নেক্সট দিন থেকে একটা কাজ করব, মাঝে সাঝে ভিডিও অন করব, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করো এমন ভাবে বসতে যাতে ভিডিও অন করলে সবার সাথে আমরা ছোটখাটো একটু কথাবার্তা বলতে পারি, কারণ একটু ইন্টারেক্ট করব, আমার যেটি ইচ্ছা। ভাই আপনি তো আগে আপনার ভিডিও অন রাখতেন, এখন রাখেন না কেন? আর রুবাইয়া, তুমি মনে হয় ওই ফ্রি কনফারেন্স ক্লাসে আমার ভিডিও অন দেখছো, এমএসএফ প্রিমিয়াম হতে ক্লাসে। পারে। হ্যাঁ, এমএসএম প্রিমিয়াম ক্লাসে কখনোই ভিডিও অন করি না। আগে হচ্ছে ওই ফেসবুক লাইভ করতাম যখন, তখন হচ্ছে আসলে ভিডিও অন থাকতো। এখন হচ্ছে ফেসবুক লাইভটাও হয়তো শুরু হবে কিছুদিন পর, আবার শুরু হবে। তো আমাদের এই ক্লাসটাতে আমরা যেহেতু মানুষ, ভাইয়া লিখছে। হ্যাঁ বুঝি নাই, গ্রুপে ভাইয়া আবার নিউজে ইয়েটা করছে, রুটিনটা করছে, ওখানে তো লাইভ ক্লাসের কথা লেখা আছে ফ্রি ক্লাসগুলোতে। না, হ্যাঁ একটা হচ্ছে বুধবারই হয়, আজকেই হয়েছে 8টার সময়। তো ওইটাতে হচ্ছে লাইভ, ওইটা জাস্ট ফ্রি কনফারেন্স ক্লাস ছিল, ওটা ফেসবুক লাইভ ছিল না। ফেসবুক লাইভ নামে আলাদা একটা কি মানে সেকশন চালু হইতে পারে হয়তো বা, যেখানে আমরা আসবো, খাজুইরা আলাপ করবো, মানে তোমাদের সাথে ইনফর্মাল আলাপ করবো আর কি, এরকম একদম মানে ইনফর্মাল হইলেও মানে ইনফরমেটিভ হবে, এরকম গল্প করবো আর কি তোমাদের সাথে। এটা শুরু হতে পারে, আমরা কাজ করতেছি এটা নিয়ে। আর এই প্রিমিয়াম ক্লাসে এই যে ক্যামেরা অন করাটা, এটা হচ্ছে কি বলে আরবিটারি, মানে আমার ইচ্ছা, বাট আমি চাচ্ছি নেক্সট দিন থেকে চেষ্টা করব তোমাদের সাথে এট এ টাইম, যদি সবাই না হয় দুই একজন মানে বলবো ভিডিও অন করে বলো কিছু, তোমাদেরকে এতে খাটাবো আর কি। এখান থেকে আমি একা একা পেঁচাল পারবো না। তো ঠিক আছে, ওভাবে বসবা, খাটে চিত্ত একাই তো শুয়ে শুয়ে পড়তে আসবা না, ঠিক আছে? জি ভাইয়া। বুঝছিস ভাই?